হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব কম্বিনেশনাল লজিক সার্কিটস। সো কম্বিনেশনাল লজিক সার্কিট কাকে বলে? কম্বিনেশনাল লজিক সার্কিট হলো, ধরো এটা যদি একটা কোনো সার্কিট হয়, কম্বিনেশনাল লজিক সার্কিট, তাহলে কী হবে? সেই মুহূর্তে যা ইনপুট দেওয়া হচ্ছে সে ইনপুটের উপরেই আমার আউটপুটটা তৈরি হবে। এটা হলো কম্বিনেশনাল লজিক সার্কিট যেটা হয়। তো এটাই তো আমরা দেখে এসেছি এতদিন। এর বাইরে আরও কিছু আছে কিনা সেটা একবার জেনে নাও। আর এক ধরনের লজিক্যাল সার্কিট হয়, সেটা হলো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। সেটা কি জিনিস? সেটা হলো এখানে কিছু ইনপুট থাকে, আউটপুট সেটা থাকবে। কি হয়, কোনো একটা আউটপুট সেটা ঘুরিয়ে নিয়ে এসে আবার সেটা ইনপুট করে দেওয়া হচ্ছে। ওকে, মাঝে একটা মেমোরি এলিমেন্ট রাখা হয়। ঠিক আছে, তারপরে এখানে আউটপুটটা আবার ইনপুট হয়ে সার্কিটের মধ্যে যাচ্ছে। এবার এই মেমোরিতে কি হয়, মেমোরিতে একটা বিট তোমার সঞ্চয় করে রাখার ক্ষমতা রাখে এই সিকোয়েন্সিয়াল সার্কিট। সো আমার এখানে হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটে আউটপুটের যে কোনো একটা লাইন আবার ফিডব্যাক করা হচ্ছে, ঘুরিয়ে আবার ইনপুট লাইন হিসেবে দেওয়া হচ্ছে। তাহলে এই যে আউটপুটটা তৈরি হয়েছিল, সে আউটপুটটা তো এর আগে যে ইনপুট দেওয়া হয়েছিল তার উপরে এই আউটপুটটা ডিপেন্ড করছে। আউটপুট সবসময় ইনপুট কম্বিনেশনের উপর ডিপেন্ড করছে। অতএব আমার যখন কোনো এক মুহূর্তের কোনো একটা টাইমসে, ধরো টি.এম টাইমে আমার আউটপুট কি হবে, সেটা কি করছে, টি.এম টাইমে আমি যে ইনপুটগুলো দিয়েছি সেগুলো তো ডিপেন্ড করছে, সেগুলোর উপরে ডিপেন্ড করছে, প্লাস T m-1 এই টাইমে যে ইনপুট দেওয়া হয়েছিল তার উপরে ডিপেন্ড করছে। কেন? কারণ টিএম মুহূর্তে আমি যে ফ্রেশ ইনপুটগুলো দিচ্ছি ইটস ওকে, বাট এখানে যে আর একটা ইনপুট আসছে, এই ইনপুটটা হলো এর আগে যে আউটপুটটা তৈরি হয়েছিল সেই আউটপুটের ইনপুটটা। মানে এর আগের মুহূর্তেও যদি আমি T m-1 বলি, তাহলে সেই মুহূর্তের ইনপুটের উপরেই তো আউটপুটটা ডিপেন্ড করছে। তাহলে আমি বলতে পারি যে কোনো এক নির্দিষ্ট মুহূর্তের আউটপুট তৈরি হবে সেই মুহূর্তের ইনপুট কম্বিনেশন এবং তার ঠিক আগের মুহূর্তের যে ইনপুট কম্বিনেশন ছিল তার উপরে ডিপেন্ড করছে। মানে পাস্ট ইনপুটের উপরে ডিপেন্ড করছে, প্রেজেন্ট ইনপুট প্লাস পাস্ট ইনপুটের উপরে আমার এখানে আউটপুটটা কিন্তু তৈরি হবে। সেটা হলো সিকোয়েন্সিয়াল সার্কিট। এটা আমরা ক্লাস 12-এ পড়ব। ক্লিয়ার? তাহলে আমরা এখন যেটা পড়ছি হলো কম্বিনেশন লজিক সার্কিট, যেটা হচ্ছে টিএম টাইমের আউটপুট টিএম টাইপের শুধু ইনপুটের উপরে নির্ভর করবে, পাস্ট ইনপুটের কোনো ব্যাপার নেই এখানটায়। তো এরকম কম্বিনেশনাল লজিক সার্কিট আমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো হলো, বলছি পরপর। তোমার হচ্ছে হাফ অ্যাডার, আমরা এটা দিয়ে ক্লাস শুরু করব। হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তারপর প্যারালেল অ্যাডার, হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর, তারপরে হচ্ছে প্যারালেল, ফুল অ্যাডার, সাবট্রাক্টর। মানে এমন একটা সার্কিট যেটাতে আমি অ্যাডিশনও করতে পারবো, সাবট্রাকশনও করতে পারবো, একটা কমন সার্কিট। এগুলো ছাড়াও আরও আছে, সেটা আমাদের সিলেবাসে ইনক্লুডেড, দ্যাট ইজ মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার এবং ডিকোডার। এগুলো সবাই আমরা আস্তে আস্তে কিন্তু পড়ব। তাহলে এতগুলো কম্বিনেশন লজিক সার্কিট কিন্তু আমাদের সিলেবাসে আছে, যেখানে কোনো এক মুহূর্তের আউটপুট সেই মুহূর্তের ইনপুটের উপরে একমাত্র নির্ভর করছে, কোনো পাস্ট ইনপুটের ব্যাপার এখানে নেই। আমরা এখন শুরু করব হাফ অ্যাডার। সো হোয়াট ইজ হাফ অ্যাডার? যে কোনো সার্কিট বানানোর সময় সবার আগে আমরা যেটা জানবো তার ডেফিনেশন কী কাজ করে। তাহলে হাফ অ্যাডারের ডেফিনেশন হলো যে ডিজিটাল সার্কিটের শর্ট ফর্মে লিখলাম, মাত্র
দুটি বিট যোগ করতে পারে। আমরা যোগটা প্লাস চিহ্নের সাহায্যে প্রকাশ করব। আমরা লজিক্যাল অর কিন্তু প্লাস চিহ্নের সাহায্যে প্রকাশ করি, কিন্তু যোগটাও করি, কিন্তু এখানে আমরা যেটা ফোকাস করছি দ্যাট ইজ যোগ, নট অর অপারেশন। ক্লিয়ার? তাহলে হাফ অ্যাডারে আমরা যখন যোগটা করব, তার আমি আরটুকু ব্যাখ্যা করি যোগটা ঠিক কীভাবে হবে। ধরি দুটো ইনপুট, একটা হলো এ, একটা হলো বি। এ এবং বি যোগ করলে কী হবে? একটা সাম তৈরি হবে আর একটা ক্যারি তৈরি হতে পারে, যেটা এক্সট্রা যে ডিজিটটা তৈরি, এক্সট্রা বিটটা তৈরি হচ্ছে সেটাকে বলছি আমরা ক্যারি। তো এখানে হচ্ছে এভাবে তৈরি হবে। তাহলে আমার নাম্বারগুলো কী কী হতে পারে? এ 0 হতে পারে, বি 0 হতে পারে। তাহলে কত হবে? সাম 0 হবে, কোনো ক্যারি তৈরি হবে না, মানে 0 হবে আর কি। তাহলে এ 0 আর বি 1 হতে পারে, সেক্ষেত্রে আমার এখানে সাম হবে 1, ক্যারি থাকবে 0। আবার এ 1 হতে পারে, বি 0 হতে পারে, সেক্ষেত্রে আমার সাম হয়ে যাবে সাম হয়ে যাবে 1, ক্যারি ইজ এগেন 0। আর 1 + 1 মানে কত? 2, 2 এর বাইনারি কত? 1 0। সো সাম ইজ 0, ক্যারি 1। তাহলে এই চারটে কন্ডিশন কিন্তু, চারটে কেস কিন্তু অ্যারেঞ্জ করবে। এটাই আমরা কি করব, আমাদের সেকেন্ড স্টেপটা হবে। ফার্স্ট স্টেপ হলো ডেফিনেশন, সেকেন্ড স্টেপে আমরা সমস্যাটা আরও ভালোভাবে আলোচনা করে নিলাম। এরপর এখান থেকে আমরা ট্রুথ টেবিলটা বানাবো। ট্রুথ টেবিল বানানোর জন্য আমার কি করতে হবে? এখানে কটা ভেরিয়েবল? দুটো ভেরিয়েবল ইনপুটে আর দুটো ভেরিয়েবল হবে আউটপুটে। তাহলে আমি যে এখানে ট্রুথ টেবিলটা বানাচ্ছি দেখো, তো ট্রুথ টেবিল বানানোর জন্য তাহলে আমি এখানে দুটো ভাগ করে নেব, ইনপুটস আর আউটপুটস। আউটপুটসে কী কী আছে? ক্যারি আছে, ক্যারি পুরো কথা লিখতে পারো, সিও লিখতে পারো, সাম। আর এখানে ইনপুটগুলো কে কী আছে? এ এবং বি, এ আর বি। সো দুটো ইনপুট, দুটো ভেরিয়েবল যখন থাকছে, তখন আমার টোটাল কটা কম্বিনেশন সম্ভব? 2 to the power 2 মানে 4, চারটে কম্বিনেশন, 0 0 0 1 1 0 1 1। এজন্য সাম ক্যারিগুলো কীভাবে তৈরি হচ্ছে দেখো, এখান থেকে আমি ডাইরেক্ট পুট করতে পারি 0 0, বা এখানেও আরেকবার যোগ করে নিতে পারি সাম 1 ক্যারি 0, সাম 1 ক্যারি 0, সাম 0 ক্যারি 1। মানে অ্যাকচুয়ালি 2 তৈরি হলো, 1 0। সামের ঘরে লিখলাম আমি 0 আর ক্যারির ঘরে লিখলাম 1। এটা হলো তোমার থার্ড স্টেপ। আর ফোর্থ স্টেপে কী হচ্ছে? ফোর্থ স্টেপে আমরা জানি ট্রুথ টেবিল থেকে আমরা এসওপি ফর্মে এক্সপ্রেশন কী করে লিখতে আমরা জানি, শিখে গেছি এতদিনে। সো আমরা কি করব? এসওপি ফর্মে করলে আমি ওয়ানগুলোকে মার্ক করব আগে। তাহলে এখানে আউটপুট কিন্তু দুটো আছে, অর্থাৎ দুটো এক্সপ্রেশন তৈরি হবে, কিন্তু দুটোর জন্যই আমাকে কিন্তু সার্কিট বানাতে হবে। তাহলে আউটপুট কে কে আছে? ক্যারি এবং সাম, দুটোই আমরা করব। সো যেটা খুশি আগে করতে পারি, আগে সামটাই করি। সামে কী কী আসছে দেখো, এ বার বি প্লাস, আর এটা কি আছে? এ বি বার। এভাবেও রেখে দিতে পারি, বা এটাকে আমরা আরেকটু শর্ট করতে পারি। এখানে অ্যান্ড অর নট সব গেটে অনেকগুলো করে লাগছে। সো এটা আমি একটা গেট দিয়ে প্রকাশ করতে পারি, এ এক্সর বি, যেন এটা এক্সরের ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন। তাহলে এটা হলো অ্যাকচুয়ালি এ এক্সর বি লিখে দিলাম, তাহলে একটা এক্সর গেট নিয়ে নিলে হয়ে যাবে। আর ক্যারি একটাই হচ্ছে টার্ম হচ্ছে এ বি। তাহলে এটা একটা স্টেপ গেল। এরপরে স্টেপ কী করবো? এরপরে আমরা করব সার্কিট ডায়াগ্রাম। সো সার্কিট ডায়াগ্রাম যখন করবো তখন আমাদের আর ট্রুথ টেবিল লাগছে না, যে এক্সপ্রেশনটা থাকলেই যথেষ্ট। তাহলে এক্সপ্রেশনটা এখানে আরও একটু লিখে নিই, আমাদের জায়গা লাগবে। এ এক্সর বি, ইট ইস দ্য ফাইনাল অ্যান্ড ক্যারি এক্সপ্রেশন ইজ এ ডট বি। একটা অ্যান্ড গেট হলে হয়ে যাবে। আমরা যখনই সার্কিট আঁকবো তখনই কিন্তু আমরা যে ইনপুট লাইনগুলো আমরা কিন্তু ভার্টিক্যালি নেব, তাহলে আমাদের ছকটা খুব সুন্দর দেখতে লাগে, মানে ছবিটা খুব ভালো লাগে। এ একটা লাইন নিলাম, মানে মনে হয় একটা তার, বি হলো আর একটা তার। মানে গেট কী লাগছে? এক্সর গেট জানো এইভাবে আঁকতে হয়, ওর এঁকে আর একটা এক্সট্রা দাগ দিয়ে দেওয়া। তাহলে আমরা এখান থেকে এ নিচ্ছি, এখান বি নিচ্ছি, এ নিচ্ছি। যখন আমি কানেক্ট করছি দেখো, মানে এটা যদি একটা তার ভাবো, আমি এর উপর দিয়ে গেছে, মানে কাকে টাচ করেছে? একে টাচ করেছে না একে টাচ করে আছে? এটা কনফিউজিং ব্যাপার। এভাবে যখন লাইন টানবে, যেখান থেকে কানেকশানটা অ্যাকচুয়ালি তারের সঙ্গে যোগ হচ্ছে, সেখানে একটা বড় ডট এঁকে দেবে, নট সার্কেল, একদম ফিল্ড সার্কেল এঁকে দেবে একটা বড় করে, ছোট্ট।
তাহলে এটার মানে এটাই বোঝায় যে অ্যাকচুয়ালি এটা বি লাইন আর এটা এ লাইন। বি এর লাইনকে ক্রস করে গেছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি টাচ করেনি, উপরে আছে। অনেকে এটা এইভাবে লিখতে পছন্দ করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইলেকট্রনিক সার্কিট আঁকার সময় এই কনসেপ্টটা ইউজ হয়। তো ডিজিটাল সার্কিটটা অত আঁকা তো সম্ভব নয়, আর ভালোও লাগে না দেখে, ওই জন্য এই কনসেপ্টটা ইউজ করা হয়। এখানে বড় ডট করে নিলে বুঝে নিতে হবে অ্যাকচুয়ালি কানেকশনটা এখানে আছে, বিয়ের সঙ্গে নয়। তাহলে এটা আমার কি হচ্ছে, সাম ইকুয়াল টু এক্সপ্রেশনটা আর একবার লিখে দাও। আর ক্যারির জন্য কি আছে, একটা অ্যান্ড গেট, এখানেও তাই। এ এবং বি থেকে একটা করে ইনপুট আমি লাইন টেনে নেব, এখানে লিখবো আমি ক্যারি ইকুয়াল টু এ ডট বি। তাহলে এটা কিসের ছবি হলো, এটা হলো অ্যাকচুয়ালি সার্কিট ডায়াগ্রাম। এটা হলো সার্কিট ডায়াগ্রাম অফ এ হাফ অ্যাডার, কমপ্লিট হয়ে গেল। পরীক্ষা যদি আসে যে এটা ডিরাইভ করো, সার্কিট ডায়াগ্রামটা ডিরাইভ করো হাফ অ্যাডারের, তুমি কিন্তু প্রথম থেকে আসতে হবে। ডেফিনেশন, কেস স্টাডি, ওই 4টে কেস যে ডিসকাস করলাম, তারপর ট্রুথ টেবিল বানানো, ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন তৈরি করা, ইকুয়েশনটাকে পারলে শর্ট করে তারপরে সেই ইকুয়েশন দেখে, এক্সপ্রেশন দেখে তারপরে তুমি সার্কিট ডায়াগ্রামটা আঁকছো, তবে কিন্তু তোমার আনসার কমপ্লিট হবে। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু আমরা পরপর এগোবো। ফার্স্টে কী কী স্টেপসগুলো আমরা ফলো করলাম, ফার্স্টটা হচ্ছে আমি আগে ডেফিনেশনটা বুঝে নেব যে সার্কিটটা অ্যাকচুয়ালি কী পারপাস ইউজ হচ্ছে। 2 নম্বরে হচ্ছে তোমার খুব ভালোভাবে জিনিসটা আমি বোঝার চেষ্টা করবো, মানে প্রবলেমটা কী, প্রবলেম স্টেটমেন্টটা আমরা আটটুকু ক্লিয়ার করব নিজেদের কাছে। ওই যে আমরা লিখলাম না 0 + 0 কত হচ্ছে, 0 + 1 কত হচ্ছে, এই জিনিসগুলো করলাম, এটা অ্যাকচুয়ালি প্রবলেম স্টেটমেন্ট। মানে সমস্ত কেসগুলো আমরা আলোচনা করে নিলাম, কী কী কেস অ্যারাইজ করতে পারে। তারপরে সেটা থেকে আমরা ট্রুথ টেবিল বানালাম। ট্রুথ টেবিল দেখে আমরা এসওপি ফর্মে আমরা এক্সপ্রেশনগুলো বানালাম, এসওপি এক্সপ্রেশনটা বানালাম। এসওপি কেন, এসওপি নিয়ে কাজ করতে আমাদের সুবিধা হয় সেই জন্য। আচ্ছা, এবার এসওপি এক্সপ্রেশন বানানোর পর সেই এক্সপ্রেশনটাকে পারলে মিনিমাইজ করব। হ্যাঁ, মিনিমাইজ করব এক্সপ্রেশনটাকে যদি সম্ভব হয়, এবং তার জন্য আমাকে যদি কে ম্যাপ ইউজ করতে হয় কে ম্যাপ ইউজ করব। 6 নম্বর হলো যে আমরা যে ফাইনাল যে এক্সপ্রেশনটা পেলাম, বুলিয়ান এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন দেখে আঁকবো, এক্সপ্রেশন দেখে সার্কিটটা শর্ট ফর্মে লিখলাম, ডায়াগ্রামটা আঁকবো, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। ক্লিয়ার? তো প্রবলেম স্টেটমেন্টে দেখার সময় আমরা যখন এই জিনিসটা করছি, আমরা এটাও বুঝে নিচ্ছি যে নাম্বার অফ ইনপুট কটা আছে, হ্যাঁ, তারপরে নাম্বার অফ আউটপুট। এই কেস স্টাডি করলে কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারবো যে কটা ইনপুট কটা আউটপুট। যেমন এখানে 2টো ইনপুট 2টো আউটপুট, একটা সাম একটা ক্যারি, এগুলো থেকে কিন্তু নাম্বার অফ ইনপুট আউটপুটটা জেনে যাচ্ছি, তবে কিন্তু ট্রুথ টেবিল করা সহজ, তাছাড়া তো সম্ভব হবে না। অতএব আমরা কিন্তু এইভাবে পরপর যে কোনো সার্কিট আঁকার সময় কিন্তু এই স্টেপসগুলো কিন্তু আমরা ফলো করব। ওকে, এবার আমরা যেটা করব সেটা হলো ফুল অ্যাডার। ফুল অ্যাডার কাকে বলে, ফুল অ্যাডারের ডেফিনেশনটা আগে আমরা দেখে নিই। ফুল অ্যাডারে আমরা যখন কী করছি, এই ডিজিটাল সার্কিট পরীক্ষার সময় পুরো কথাটাই লিখবে। এই ডিজিটাল সার্কিট 3টি বিট যোগ করতে পারে, 3টি বিট যোগ করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এবার প্রবলেম স্টাডিতে যাই। প্রবলেম স্টাডিটা করে নিই আমরা। প্রবলেম স্টাডি কী হবে, আচ্ছা আমরা তাহলে কি করব, এখানে 3টে বিট, আমি যদি ব্লক ডায়াগ্রামটা আঁকি, ব্লক ডায়াগ্রামটা একটু বুঝে নাও। চলো এখানে লিখলাম আমি ফুল অ্যাডার, পুরো কথা লিখবে তোমাদের জায়গা থাকলে। তাহলে এখানে টোটাল কটা ইনপুট আছে, 3টে ইনপুট ABC, আর এখানে আউটপুট কী হবে, অ্যাডারে তো 2টোই আউটপুট হবে, তার বেশি তো হওয়া সম্ভব নয়, সাম আর ক্যারি। তাহলে ফুল অ্যাডারে আমার 3টে ইনপুট অ্যাকচুয়ালি, আর 2টো আউটপুট তৈরি হচ্ছে সাম এবং ক্যারি। তাহলে কতগুলো কেস অ্যারেঞ্জ করতে পারে এখানটায়, এখানে 3টে ভেরিয়েবল, অথবা 8টা কম্বিনেশন সম্ভব হচ্ছে। তাহলে 8টা কম্বিনেশনগুলো কী কী হতে পারে দেখো।
তাহলে আমি কি করছি কি এভাবে লিখছি এ বি সি তিনটে, এগুলো যখন যোগ করবো তখন কী হবে, সাম আর ক্যারি তৈরি হবে। দুটোই সি যেহেতু এটাকে আমরা C0 নাম দেবো, আর এটাকে শুধু ক্যারি সি হিসাবে ডিক্লেয়ার করছি। তাহলে আমরা কি করছি দেখো, কেস ওয়ানে কী হতে পারে, 0 + 0 + 0, তিনটেই 0 হতে পারে, তাই তো? তাহলে এক্ষেত্রে আমার যোগ কী হবে, সাম 0 ক্যারিও 0, এটা হবে 0 0 1। আর কি হতে পারে 0 1 0, কম্বিনেশনগুলোই লিখছি 0 1 1, ঠিক আছে? তোমরা এইভাবে আগে একটু করে নেবে, তাহলে ট্রুথ টেবিলে পুট করতে সুবিধা হবে। আবার 1 0 0 1 0 1, এবার আসছে 1 1 0 1 1 1। কটা হলো, 1 2 3 4 5 6 7 8, 8টা কম্বিনেশন হয়ে গেছে। তাহলে দেখো যোগটা কী হবে, এখানে সাম হবে 1 ক্যারি 0, সাম 1 ক্যারি 0, সাম 0 ক্যারি 1, সাম 1 ক্যারি 0, সাম 0 ক্যারি 1, সাম 0 ক্যারি 1, সাম 1 ক্যারি 1। কেন 1 + 1 + 1 মানে 3 ডিসিমালে, তো এখানে বাইনারিতে আমি সেটাকে কী লিখবো, 1 1 লিখবো না, 1 1 বেস 2, তাহলে সাম 1 ক্যারি 1 হলো। তাহলে এটা আমার 8টা কন্ডিশন হয়ে গেল, সরি 8টা কেস হয়ে গেল। এই 8টা কেস আমরা আলোচনা করে নিলাম, প্রবলেম স্টাডিটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে এখান থেকে আমরা ট্রুথ টেবিলটা লিখব। টেবিলটা যখন আমরা লিখছি তখন ওই একই রকমভাবে ইনপুটের জন্য একটা ঘর করব, ইনপুটস এখানে কী কী আছে, A B and C 0। আচ্ছা, আউটপুটসে কী আছে, আউটপুটসে আছে এখানে সে একই ক্যারি আর সাম। তাহলে আমরা এই টেবিলটা যখন বানাচ্ছি কী করতে হবে, 8টা কম্বিনেশন লিখে নিতে হবে। আর তোমাদের বলেছি যাতে গন্ডগোল না হয়, একদম 4টে 4টে করে ভাগ করে নেবে। হ্যাঁ, 2 3 4, 1 2 3 4, 0 0 1 1, 0 0 1 1, 0 1 0 1, 0 1 0 1, 8টা কম্বিনেশন হয়ে গেল। তাহলে এখানে সাম ক্যারিগুলো দেখো, 3টে 0-র জন্য এটা কী হচ্ছিলো, এটা 0 এটা 0, এটা হচ্ছে 1 0 1 0 0 1, ঠিক আছে, হয়ে গেল। আর এই 4টে লিখি আমরা, 0 1 1 0 1 0 1 1, তাই তো, 0 1 1 0 1 0 1 1। তাহলে আমরা টেবিলটা বানিয়ে ফেললাম। এবার পরের কাজটা নিশ্চয়ই জানো, এবার আমরা ইকুয়েশনগুলো তৈরি করব। ইকুয়েশনগুলো তৈরি করার জন্য যা কী করি, আমরা ওয়ানগুলোকে আমরা আইডেন্টিফাই করব, সার্কেল করব। সাম ক্যারি দুটোর এই ওয়ানগুলোকে সার্কেল করে দিলাম। করার পর এবার আমরা ইকুয়েশনগুলো লিখব। সামের ইকুয়েশনটা আগে লিখে ফেলি। ওকে, সাম ইকুয়াল টু কী পাচ্ছি দেখো, সামের জন্য এটা হচ্ছে A বার B বার C, তারপরে আসছে A বার B C বার, এটা হচ্ছে প্লাস A B বার C বার প্লাস A B C। আর ক্যারির জন্য কি পাচ্ছি, ক্যারির জন্য ক্যারিতেও 4টে টার্ম আসবে, A বার B C প্লাস A B বার C প্লাস A B C বার প্লাস A B C। এই যে ইকুয়েশনগুলো পেলাম, ইকুয়েশনগুলো এরপরে কী করব, মিনিমাইজ করব। সামকে যদি মিনিমাইজ করি কী দেখতে পাচ্ছি, আর ক্যারিকে মিনিমাইজ করলে আমরা কী পাবো, দুটোই কিন্তু আমরা কে ম্যাপ দিয়ে করবো। যেহেতু কে ম্যাপটা সূত্রের সাহায্যে করার থেকেও ভালো সিস্টেম, ভুল হওয়ার চান্স খুবই কম, সেজন্য আমরা কে ম্যাপটা ইউজ করব। সামের জন্য ধরো কে ম্যাপটা ইউজ করছি এখানে, তোমাদের নিশ্চয়ই মনে আছে সামের কে ম্যাপ কীভাবে করতে হয়। আচ্ছা, এইদিকে দুটো আইটেম, আচ্ছা কলাম বরাবর দুটো নেব, এদিকে নিচ্ছি ই, এদিকে এটা নিচ্ছি BC, রাইট। তাহলে আমরা 0 0 0 1 1 1 1 0
0 1। তোমরা বিট কম্বিনেশনগুলো দেখেও তোমরা ওয়ানগুলো পুট করতে পারতে, ডাইরেক্ট ট্রুথ টেবিল থেকে তুমি এখানে পুট করতে পারো, খুব ইজি হবে সেক্ষেত্রে। তো সামের জন্য কোন কোন ঘরগুলো পেয়েছি, আচ্ছা নাম্বারিংগুলো করে নিয়ে আগে। এটা হচ্ছে 0 1 2 3, আচ্ছা 4 5 6 7, খুব একটা হয়তো দরকার হবে না, করে নিলাম তবু। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে 0 1 2 1 2, আচ্ছা 3 4 7 4 7 হয়ে গেল। তাহলে আমরা সামের জন্য যে কে ম্যাপটা বানালাম এটা এখন এরকম দেখতে, বাদ বাকিগুলো 0 খালি রাখলেও পারো, 0 বসালেও পারো। তাহলে এখানে যে ওয়ানগুলো আছে দেখো সবগুলো কিন্তু কারোর সঙ্গে কাউকে পেয়ার করা যাচ্ছে না। দেখো এই ওয়ান কিছু ফোল্ড করে এদিকে ওদিকে ফোল্ড করে কিছুতে হবে না, কারণ এইগুলো একা একা একটা গ্রুপ বানাতে হবে। গ্রুপ করা যাক আর না যাক, একটা গ্রুপ হলেও তোমাকে সেটা কিন্তু সার্কেল করতে হবে কে ম্যাপের নিয়ম অনুযায়ী। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে কিন্তু আমি কিছু করতে পারছি না, মানে মিনিমাইজ করতে পারছি না। যে টার্মটা ছিল সেই টার্মটাই আসছে, মানে পেয়ার করলে তবে মিনিমাইজ হবে, দুটোর পেয়ার, চারটের পেয়ার, আটটার পেয়ার, কিন্তু এখানে কিছু করা যাচ্ছে না, সবাই সিঙ্গেল সিঙ্গেল আছে। তার মানে এটা ছিল অ্যাজ ইট ইজ থাকবে, এটা কিছু আমি করতে পারলাম না। এটা দেখি অন্য গেট দিয়ে যদি রিপ্রেজেন্ট করা যায় এক্সর গেট দিয়ে, সেটা আমরা পরে ভাবছি। যে ক্যারির জন্য আমরা কে ম্যাপটা বানাই, দেখো এটা ছিল কে ম্যাপ ফর সাম। আচ্ছা এবার ক্যারির জন্য একই হবে, এখানেও 3টে ভেরিয়েবল যেহেতু, ঠিক এ বি সি 0 0 0 1 1 1 1 0 0 1, আচ্ছা 0 1 2 3 4 5 6 7, সেল নাম্বারিং করে ফেললাম। আমরা এক্সপ্রেশন দেখেও বসাতে পারো, কোনো প্রবলেম না, আমি টেবিল থেকেও বসাচ্ছি। টেবিল থেকে কিছু আছে 0 1 2 3, 3তে একটা হবে 1, আর হচ্ছে 4 বাদ দিয়ে 5 6 7, 5 6 7, বাদ বাকিগুলো 0। আচ্ছা এখানে আমরা যেটা পেলাম দেখো, এখান থেকে আমি এখানে 4টে 1 বসালাম, এটার সঙ্গে এটা পেয়ার করব, এটার সঙ্গে এটাকে পেয়ার করব, এটার সঙ্গে এটাকে পেয়ার করব, মানে আমরা কিন্তু মিনিমাইজ করতে পারবো যেহেতু পেয়ার করতে পেরেছি। তাহলে এখানে আমরা যখন কীভাবে আসছে দেখো, এটা আমি যখন শর্ট করছি তখন কি আসছে, এবার আমরা এখানে রান লিখলে সম্ভব নয়, এটা হচ্ছে বি বার সি, এটা বি সি, এটা বি সি বার, এটা এ বার, এটা এ, এটা বি বার সি বার করে দিলাম। তাহলে ইকুয়েশনগুলো কী পাচ্ছি দেখো, বি সি পাচ্ছি এখানে একটা, বি সি প্লাস এটার জন্য কি পাচ্ছি এ বি পাচ্ছি, আর এ লুপটার জন্য কি পাচ্ছি দেখো, এই লুপটার জন্য পাচ্ছি এ সি। তাহলে এটা একটু ছোট করা গেল ক্যারিটাকে, কিন্তু সামকে আমরা কিন্তু মিনিমাইজ করতে পারলাম না, ইটস অল ওকে। তাহলে এটা হচ্ছে আমরা একটা পেলাম, ক্যারির ফাইনাল ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। এবার সামটা নিয়ে কী করা যায় দেখো, তাহলে আমরা টেবিল দেখানোর দরকার নেই, ইকুয়েশনটা যেহেতু হয়ে গেছে, তো ক্যারিটাকে আমরা এখানে ফ্রেশ করে লিখে ফেলি। ক্যারি ক্যারি ইকুয়াল টু, একটু সুন্দর করে লিখি, এ বি প্লাস বিসি প্লাস এসি লিখে দিলাম। এবার সামটাকে নিয়ে কী করা যায়, সামটাকে আরেকবার লিখি আমরা, সাম ইকুয়াল টু এবার বি বার সি প্লাস এবার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি। হ্যাঁ এটাকে একটু এক্সর গেট ফেট দিয়ে ইউজ করা যায় কিনা দেখি, তাহলে অনেক তো অ্যান্ড অর গেট লাগবে না, গেটের সংখ্যা যদি কমানো যায়, অন্য অপারেটর যদি রিপ্রেজেন্ট করা যায়। দেখো এখান থেকে এই দুটো থেকে যদি আমি এবার কমন নিই তাহলে কী হবে, বি বার সি প্লাস বি সি বার, আচ্ছা আর এই দুটো থেকে এ কমন নিলাম, তাহলে হচ্ছে বি বার সি বার প্লাস বি সি। ওকে তাহলে এটা আবার কিসের এক্সপ্রেশন বুঝতেই পারছো, বি এক্সর সি, এটা হচ্ছে বি এক্সর সি প্লাস এ ডট, এটা কিসের, এটা হচ্ছে এক্স নর
এটা এক্সনরের ইকুইভ্যালেন্ট ইকুয়েশন, ঠিক আছে? যেমন এ এক্সর বি মানে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, সেরকম যদি এক্সনর হয়, এক্সনর মানেই হচ্ছে এক্সরের নট, এটার ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন হলো এ বার বি বার প্লাস এ বি, ঠিক আছে? এই দুটো জিনিস মনে রাখবে। হ্যাঁ, এটা আর এটা, এটা হলো এক্সর, এটা হলো এক্সনর। এবার এক্সনরটাকে আমরা এক্সরের নট করে দিতে পারি, কমপ্লিমেন্ট করে দিতে পারি, দুইভাবে লিখতে পারি। এটা আমাদের লিখতে সুবিধা হচ্ছে, কেন সুবিধা সেটা এর পরের স্টেপে এসে বুঝতে পারবে। তাহলে দেখো, আমি যদি বি এক্সর সিকে এক্স ধরি, কোথার কথা, বি এক্সর সিকে আমি ধরি এটা ইকুয়াল টু এক্স, তাহলে আমরা ইকুয়েশনটা কীভাবে পাচ্ছি? তাই না? এটা আবার কিসের? এ এক্সর এক্সের ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এটাকে একটা সিঙ্গেল ভেরিয়েবল যদি আমি ভাবি, হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে, এটা আবার কিন্তু চলে আসছে এ এক্সর দিস ভেরিয়েবল, তাহলে এ এক্সর বি এক্সর সি, তাহলে এটা 3 ইনপুট এক্সর গেট হলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। যেখানে এই ইকুয়েশনটা আমি ডাইরেক্ট সার্কিট ডায়াগ্রাম আঁকতে গেলে দেখো কতগুলো অ্যান্ড গেট লাগছে, 1 2 3 4 5 6 7 8, 8টা অ্যান্ড গেট, 3টে অর গেট, আর নট গেট তো বুঝতেই পারছো 1 2 3 4 5 6টা। ঠিক আছে, এতগুলো আমরা ডিফারেন্ট টাইপের গেট ইউজ না করে আমরা একটা এক্সর গেট ইউজ করব, যার 3টে ইনপুট হবে এ বি সি, সেটা আমরা সাম পেয়ে যাব। তাহলে আমরা সামের এক্সপ্রেশন ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন কী পেলাম সেটা আমরা এখানে আরও ফ্রেশ করে লিখি, এ এক্সর বি এক্সর সি। এবার পরের স্টেপ আমরা সার্কিট ডায়াগ্রাম আঁকবো। এবিসি 3টে লাইন টেনে নেব আগে লম্বা লম্বা করে, তারপরে এখানে একটা এক্সর গেট আঁকবো, এক্সর গেটেকে একটা সার্কেল করে লাইন টানবো, তাহলে এটা হয়ে গেল আমার সাম ইকুয়াল টু এক্সপ্রেশনটা একবার লিখে দাও। ওকে, আর আমরা এবার এই জিনিসটাই আমরা এবার ক্যারির জন্য তৈরি করব। এখানে কিছু করার নেই, 3টে অ্যান্ড গেট লাগবেই, ও একটা অ্যান্ড গেট, সরি গেটগুলো সব সেম সাইজের করবে, একটা অ্যান্ড গেট, দুটো অ্যান্ড গেট, 3টে অ্যান্ড গেট, তারপরে সবগুলোকে ওয়ার করবো একটা 3 ইনপুট ওর। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বিসি, তারপরে আসছে বিসি হলো এ বিটা করে নেই, এ বি, আর এটা হবে এ সি। আচ্ছা, এটা হয়ে গেল, আর এটা হলো ক্যারি, তাহলে ফাইনাল ক্যারির এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম। আরেকবার লিখে দাও, দেখতে ভালো লাগবে, ঠিক আছে? তাহলে এটা ছোট ছোট করে এখানে লিখতে পারো, এটা হলো বিসি, এটা হলো এ বি, এটা হলো এসি, 3টে পর হয়ে গিয়ে আমরা ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হলো ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম। ফিগার হচ্ছে সার্কিট ডায়াগ্রাম অফ এ ফুল অ্যাডার। এটা হলো সার্কিট ডায়াগ্রাম। আর ব্লক ডায়াগ্রাম কীভাবে এঁকেছিলাম? ব্লক ডায়াগ্রাম হলো একটা ছোট বাক্স আঁকবে রেক্ট্যাঙ্গল, এখানে লিখে দেবে ফুল অ্যাডার, 3টে ইনপুট দেবে এবিসি, 3টে ইনপুট দেবে এবিসি, আর আউটপুট হবে সাম অ্যান্ড ক্যারি। এটা হলো ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ পরীক্ষার সময় কিন্তু গুলিয়ে ফেলবে না। ব্লক ডায়াগ্রাম আঁকলে সার্কিট ডায়াগ্রাম আঁকলে ব্লক ডায়াগ্রাম এঁকে দিয়ে আসবে না। এটা হলো সার্কিট ডায়াগ্রাম, মানে একদম পুরো গেট কী গেট ইউজ হচ্ছে, কীভাবে ইউজ হচ্ছে, পুরো এক্সপ্রেশন দেখে আমাকে করতে হচ্ছে, ঠিক আছে? এটা মোর অ্যাকিউরেট সার্কিট ডায়াগ্রাম। আর ব্লক ডায়াগ্রাম হলো একটা জাস্ট ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং আমার এই সার্কিট সম্বন্ধে, কী ইনপুট থাকবে, কী আউটপুট থাকবে, শুধু সেইগুলো লেখা থাকবে। তাহলে এটা হলো ব্লক ডায়াগ্রাম অ্যান্ড সার্কিট ডায়াগ্রাম অফ অ্যান ফুল অ্যাডার।